রুমা ঝুমা, তোরা বাড়িতেই থাক মা, আমি একটু বনে যাচ্ছি গাছ কাটার জন্য। তোরা আবার এদিক ওদিক কোথাও চলে যাস না। মা, ও মা, তুমি কাট কাটতে যাচ্ছ বুঝি? আমিও তোমার সাথে যাব মা, আমাকে নিয়ে যেও। ও মা, তুমি যদি বোনকে নিয়ে যাও তাহলে আমিও যাব কিন্তু। না রে মা, আমি তোদের কাউকেই নিয়ে যাব না। বাইরে যে রোদ পড়েছে, এই রোদের মধ্যে তোদের নিয়ে গেলে তোরা অসুস্থ হয়ে পড়বি। তাই বলছি তোরা দুবোন বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি কাঠ কেটে চলে আসব, কেমন? না না মা, আজকে আমাদের তোমার সঙ্গে নিয়ে যাও না মা। বাড়িতে একা একা থাকতে আমাদের একদম ভালো লাগে না, নিয়ে যাও না মা। বুঝেছি বুঝেছি, তোরা আমার সঙ্গে না যাওয়া অবধি বায়না ধরতেই থাকবি। ঠিক আছে, চল তবে তবে তোরা কোথাও ছুটাছুটি করবি না, আমি যেভাবে বলবো সেভাবেই থাকতে হবে তোদের। এই কথা বলে ঝর্ণা শিয়ালিনী তার হাতে কুড়াল আর দুই মেয়েকে নিয়ে কাঠ কাটার উদ্দেশ্যে বনে রওনা দেয়। এই যে আমার দুষ্ট দুই মেয়ে, তোরা এই গাছের গোড়ায় চুপটি করে বসে থাকবি, কেমন? আমি কাঠ কাটার জন্য ওই দিকটায় যাচ্ছি, কোথাও তোরা যাবি না। আমি যেন ফিরে এসে তোদের এখানেই দেখতে পাই, কেমন? খুব করে বুঝেছি মা। এই যে আমরা দুইজন এখানে বসে পড়লাম, আর কোথাও যাব না মা। এবার তুমি যাও তো। ঝর্ণা মেয়েদের কথা শুনে খুব খুশি হয় আর একটু দূরে গেলে কাঠ কাটতে থাকে। এইদিকে ঝর্ণা শিয়ালিনীর দুই মেয়ে যে দুষ্ট, তারা কি আর এক জায়গায় বসে থাকবে? ঝুমা রুমাকে বলে, বোন, এই বোন, মা তো কাঠ কাটতে ব্যস্ত, চল এই সুযোগে আমরা একটু উত্তরের বনে ঘুরে আসি। শুনেছি উত্তরের বনে নাকি অনেক ধরনের ফলের গাছ আছে, ফলও খাওয়া হবে, ঘোরাও হবে, তুই যাবি? কিন্তু বোন, মা তো এখানেই থাকতে বলেছে, মা যদি এসে দেখে আমরা এখানে নেই তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। ধর বোকা, কিছু হবে না, মা আসার আগে আমরা চলে আসবো, চল তো চল। এরপর দু বোন হাঁটতে শুরু করে আর হাঁটতে হাঁটতে উত্তরের বনে চলে আসে। আর উত্তরের বনে ছিল অনেক ধরনের ফলের গাছ, আর তারা এই লাল ফলের গাছ দেখে তো মহা খুশি। বোন, বোন, দেখ কি সুন্দর লাল ফল, আমি জীবনেও এরকম ফল খাইনি। বোন, আমাকে কিছু পেড়ে দে না, তুই আর আমি দুজন মিলে খাই। তারা দুই বোন আনন্দের সাথে ফলগুলা খেতে থাকে। আহ বোন, ফলগুলা কি মজা না, মনে হয় সারা জীবন ফলগুলা খেতেই থাকি। এমন সময় ঝুমার চোখ পড়ে এক নদীর দিকে, সেই নদীর জলগুলা ছিল সোনার। আরে আরে বোন, ওই তো একটা নদী, আর ওই নদীর জলগুলা মনে হচ্ছে সোনার। আর এরকম সোনার জলের নদী তো আমি কখনো দেখিনি রে বোন। আমিও তো দেখিনি, চল তাহলে আমরা ওই নদীর কাছে যাই। আর তারা দুই বোন সত্যি সত্যি সেই নদীর কাছে যায়, আর তারা সেখানে যেয়ে দেখে জলগুলা কিরকম চকচক, আর সত্যি সত্যি নদীর পানি সোনার তৈরি। কি রে বোন, দেখ জলগুলা কি সুন্দর সোনার, সত্যি সত্যি দেখি সোনার। দিদি চল না আমরা এই জলগুলা গোসল করি, আমি কোনোদিন গোসল করিনি এরকম সোনার জলে। চল না দিদি, চল তবে বোন, চল আমরা আজকে সোনার জলে গোসল করব। এই বলে তারা দুই বোন সেই সোনার নদীতে গোসল করতে নামে, আর গোসল করতে করতে হঠাৎ তারা দুই বোন নদীর তলায় ডুবে যায়। এইদিকে কিছুক্ষণ পর কাঠ কাটা শেষে ঝর্ণা শিয়ালিনী গাছের কাছে আসে। এই কি কাণ্ড, রুমা ঝুমা মেয়ে দুটো গেল কোথায়? মেয়ে দুটো যা দুষ্ট হয়েছে না, এত করে বললাম এখান থেকে কোথাও যাবি না, কে শুনে কার কথা? এখন আমি মেয়ে দুটোকে যে কোথায় খুঁজি। এরপর ঝর্ণা শিয়ালিনী মেয়ে দুটোকে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এতে করে ঝর্ণা শিয়ালিনী অনেক চিন্তায় পড়ে যায়। এ কি, মেয়ে দুটো কোথায় গেল? আশেপাশে তো কোথাও নেই। হায় আল্লাহ, আমার
ঝর্ণা শিয়ালিনী তাড়াতাড়ি ত্রান্তিক বাবার কাছে যায়। আরে ঝর্ণা শিয়ালিনী যে, এভাবে কাঁদতে কাঁদতে এলি যে, তা কোনো বিপদ হলো নাকি শুনি? এরপর ঝর্ণা শিয়ালিনী তার মেয়েদের হারিয়ে যাওয়ার ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে ত্রান্তিক বাবা বলে, ও এই ব্যাপার, তবে তুই কোনো চিন্তা করিস না, আমি আমার জাদু শক্তি দিয়ে তোর মেয়েদের ঠিক খুঁজে বের করে নেব, তুই দেখিস। এরপর ত্রান্তিক বাবা তার জাদুর আয়না দিয়ে রুমা ঝুমার সাথে কি ঘটেছিল তা দেখতে থাকে। সর্বনাশ বাঁচা, তোর মেয়েরা তো ওই অধিশপ্ত সোনার নদীতে ডুবে গেছে রে বাঁচা। ওই নদী যে অভিশপ্ত, ওই নদীতে যে একবার যায় তার ফিরে আসা খুবই বিপজ্জনক। এসব আপনি কি বলছেন বাবা? এখন আমার ওই মেয়ে দুটোর কি হবে? ওই অভিশপ্ত নদী থেকে কি কখনো আমার মেয়ে দুটোকে উদ্ধার করতে পারবো না? আপনি দয়া করুন ত্রান্তিক বাবা, যে কোনো মূল্যে আমার এই মেয়ে দুটোকে উদ্ধার করে দিন না। শান্ত হ বাচ্চা, শান্ত হ। তোর মেয়েদের উদ্ধার করার শুধু একটা উপায় আছে, আর সেটা হলো ওই সোনার নদীটাকে অভিশপ্ত মুক্ত করতে হবে। তবে তাহলেই তোর মেয়েদেরকে ওখান থেকে উদ্ধার করা সম্ভব, বুঝেছিস আমার কথা? তাহলে বলুন না ত্রান্তিক বাবা, কি করলে ওই নদীটার অভিশাপ মুক্ত হবে? কচু গাছে সোনার ফুলকপি, শুধুমাত্র এটাই পারবে ওই নদীটাকে অভিশপ্ত মুক্ত করতে। কি? কচু গাছে সোনার ফুলকপি? এটা কি করে সম্ভব ত্রান্তিক বাবা? কচু গাছে আবার সোনার ফুলকপি ধরে নাকি বাবা? সবই সম্ভব রে বাছা। এই নে, এই সোনার কয়েনটা ওই নদীর তীরে রোপণ করে দিবি। এই কয়েনটা হলো জাদুর কয়েন, আর এই কয়েনটা ওখানে রোপণ করলে ওখান থেকে একটা কচু গাছ হবে, আর সেই কচু গাছে 3টি সোনার ফুলকপি ধরবে। তুই যদি ওই 3টি ফুলকপি ওই সোনার নদীতে ফেলে দিতে পারিস, তবে ওই নদীর অভিশাপ কেটে যাবে, আর তোর মেয়েরাও ওখান থেকে মুক্তি পেয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ ত্রান্তিক বাবা। তুই আর দেরি করিস না রে বাছা, এই সোনার কয়েনটা নিয়ে ওই অধিশপ্ত নদীর কাছে তাড়াতাড়ি যা, দেরি করলে বিপদ বাড়বে। এরপর ঝর্ণা শিয়ালিনী ত্রান্তিক বাবাকে বিদায় জানিয়ে দেরি না করে তাড়াতাড়ি সোনার কয়েনটাকে নিয়ে সোনার নদীর তীরে আসে। কয়েনটা ফেলে দেওয়ার সাথে সাথে সেখান থেকে একটি কচু গাছ, আর কচু গাছে একটি সোনার ফুলকপি ধরে। এই তো, এই কচু গাছ থেকে সোনার ফুলকপি ধরেছে, এবার আমি আমার মেয়েকে উদ্ধার করতে পারবো অভিশপ্ত নদী থেকে। আর তারপর শিয়ালিনী সেই কচু গাছ থেকে ফুলকপি ছিঁড়ে নদীতে ফেলে দিতে সেই নদীর রং স্বাভাবিক হয়ে যায় এবং নদীরও অভিশাপ কেটে যায়। আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালিনীর 2 কন্যা তার কাছে ফিরে আসে। তাই তো উনি তার জাদুবিদ্যা দিয়ে তোদের এখান থেকে উদ্ধার করার উপায় বলেছিল, না হলে যে কি হতো স্বয়ং আল্লাহই জানে। এরপর ঝর্ণা শিয়ালিনী তার 2 কন্যাকে নিয়ে বাড়ি ফিরে যেতে থাকে। তারা বাড়িতে যেয়ে দেখে তাদের উঠানে একটি কচু গাছ, আর সেই কচু গাছে 3টি সোনার ফুলকপি ধরেছে। এই দেখে তারা তো মহা খুশি এবং তারা এই ফুলকপি নিয়ে বাজারে বিক্রি করতে যায়। ঝর্ণা শিয়ালিনী তাদের সেই কচু গাছে ধরা 3টি সোনার ফুলকপি নিয়ে বাজারে বেশ ভালো দামে বিক্রি করে এবং 2 কন্যাকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো মায়ের অবাধ্য হলে কিরকম বিপদে পড়তে হয়। তো বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।